প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। সমাজবিজ্ঞান প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক, সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের সমাজ কাঠামো ও সামাজিক স্তরবিন্যাস। প্রথমেই আমরা আলোচনায় আসব সমাজ কাঠামো কি বা কাকে বলে। সমাজবিজ্ঞানে সমাজ কাঠামো একটি কেন্দ্রীয় প্রত্যয় হিসেবে বিবেচিত। সমাজ কাঠামো ছাড়া সমাজের সামগ্রিক ধারণা তথা সমাজ ব্যবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই বলা হয় সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। সহজ ভাষায় সমাজ কাঠামো হলো যে ব্যবস্থার উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, তাই সমাজ কাঠামো। যারা প্রথমে সমাজ কাঠামো সম্পর্কে ধারণা প্রদান করেন হারবার্ট স্পেন্সার তাদের মধ্যে অন্যতম। তিনি সমাজ কাঠামোর সংজ্ঞা দিতে গিয়ে জৈব কাঠামো, বিবর্তন ইত্যাদি জীববিদ্যায় ব্যবহৃত ধারণার সাহায্য নেন। পরবর্তীকালে অনেক সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানী সমাজ কাঠামোর সংজ্ঞা দিতে সচেষ্ট হয়েছেন। তাহলে সমাজ কাঠামো কি? সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয় হিসেবে বিবেচিত। এছাড়া সমাজ কাঠামো ছাড়া সমাজের সামগ্রিক ধারণা তথা সমাজের ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন সম্ভব নয়। আর এই সমাজ কাঠামোকে সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বলা হয়। সহজ ভাষায় সমাজ কাঠামো কি? সহজ ভাষায় সমাজ কাঠামো হলো যে ব্যবস্থার উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, তাই হচ্ছে সমাজ কাঠামো। আর এই সমাজ কাঠামো সম্পর্কে প্রথম যারা ধারণা প্রদান করেন তাদের মধ্যে হারবার্ট স্পেন্সার হচ্ছে অন্যতম। আর এই হারবার্ট স্পেন্সার সমাজ কাঠামোর সংজ্ঞা দিতে গিয়ে জৈব কাঠামো, বিবর্তন ইত্যাদি জীববিদ্যায় ব্যবহৃত ধারণার সাহায্য নেন। এছাড়া পরবর্তী সময়ে অনেক সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানী এই সমাজ কাঠামোর সংজ্ঞা প্রদান করেছেন। ইংরেজি সামাজিক নৃবিজ্ঞানী ও র্যাডক্লিফ ব্রাউন মতে ব্যক্তিতে সব সম্পর্ককেই সমাজ কাঠামোর অঙ্গ হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, সমাজ কাঠামো পাঠের সময় আমরা একটি নির্দিষ্ট সময়ে কিছু সংখ্যক মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন সূত্র হিসেবে বিদ্যমান প্রকৃত সম্পর্কের বাস্তব অবস্থানটিকে অনুধাবন করতে চাই। তাহলে আমেরিকান সামাজিক ও নৃবিজ্ঞানী র্যাডক্লিফ ব্রাউনের মতে সমাজ কাঠামো কি? র্যাডক্লিফ ব্রাউনের মতে সমাজ কাঠামো হচ্ছে ব্যক্তিতে সব সম্পর্ককেই সমাজ কাঠামোর অঙ্গ হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, সমাজ কাঠামো পাঠের সময় আমরা একটি নির্দিষ্ট সময়ে কিছু সংখ্যক মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন সূত্র হিসেবে বিদ্যমান প্রকৃত সম্পর্কের বাস্তব অবস্থানটিকে অনুধাবন করতে চাই। অন্যদিকে সমাজবিজ্ঞানী মরিস গিন্সবার্গ সমাজ কাঠামোকে সমাজের অভ্যন্তরস্থ মুখ্য গোষ্ঠী ও প্রতিষ্ঠানসমূহের যৌগ হিসেবে দেখেছেন। তাহলে মরিস গিন্সবার্গের মতে সমাজ কাঠামোটা কি? মরিস গিন্সবার্গের মতে সমাজ কাঠামো হচ্ছে সমাজ অভ্যন্তরস্থ মুখ্য গোষ্ঠী ও প্রতিষ্ঠানসমূহের যৌগ গোষ্ঠী হিসেবে তিনি দেখেছেন। ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী এস.এফ. নাদেল সামাজিক ভূমিকার ধারণার ব্যবহারের মাধ্যমে সমাজ কাঠামোর একটি সীমিত সংজ্ঞা দেন।
তার ভাষায় বাস্তব জনসমষ্টি ও তার আচরণ থেকে বিমূর্ত করে বিভিন্ন ধরনের ভূমিকা পালনে রত ব্যক্তির মধ্যে ভূমিকাগত পারস্পরিক সম্বন্ধের ভিত্তিতে যে সম্পর্কের বিন্যাস অথবা ব্যবস্থা পাওয়া যায় সেটাই হলো সমাজ কাঠামো। মার্কিন সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সন মনে করেন সমাজ ব্যবস্থার কাঠামো সংস্কৃতির ধরনের দ্বারা গঠিত। এই বোধ থেকে অগ্রসর হয়ে তিনি সংস্কৃতির ধরনকে 4 ভাগে ভাগ করেন। তো মার্কিন সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সন কি মনে করেন? সমাজ ব্যবস্থার কাঠামো সংস্কৃতির ধরনের দ্বারা গঠিত। আর এই বোধ থেকে অগ্রসর হয়ে তিনি সংস্কৃতির ধরনকে কয়টি ভাগে ভাগ করেন? সংস্কৃতির ধরনকে 4টি ভাগে ভাগ করেন। আর এগুলো হলো কি কি? এগুলো হলো ব্যক্তির ভূমিকা পালনের প্রয়োজনে অন্য ব্যক্তি থেকে যা আশা করা হয়, সামাজিক লক্ষ্য অর্জনের জন্য বহুমুখী ভূমিকা তথা সমষ্টিবদ্ধ মানুষের ভূমিকা হিসেবে যেটি গড়ে ওঠে। ভূমিকা পালনের ক্ষেত্রে সমাজে ব্যক্তির অধিকার ও দায়িত্বের ধরন এবং কোনো কিছুকে আদর্শ হিসেবে ধরে নিয়ে তার প্রতি মানুষের অঙ্গীকারবদ্ধতা। তাহলে এই সংস্কৃতির 4টি ধরন কি কি? মানে সংস্কৃতির ধরনের যে 4টি ভাগ রয়েছে এগুলো কি কি? এগুলো হলো ব্যক্তির ভূমিকা পালনের প্রয়োজনে অন্য ব্যক্তি থেকে যা আশা করা হয়, সামাজিক লক্ষ্য অর্জনের জন্য বহুমুখী ভূমিকা তথা সমষ্টিবদ্ধ মানুষের ভূমিকা হিসেবে যেটি গড়ে ওঠে। ভূমিকা পালনের ক্ষেত্রে সমাজে ব্যক্তির অধিকার ও দায়িত্বের ধরন, কোনো কিছুকে আদর্শ মনে করে বা ধরে নিয়ে তার প্রতি মানুষের অঙ্গীকারবদ্ধতা। অর্থাৎ কাঠামোগত ক্রিয়াবাদ ব্যক্তির ভূমিকার ভিত্তিতে একে অপরের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে যে সম্পর্কটির একটি মান দ্বারা নিয়ন্ত্রিত হয় ও একে অপরের প্রতি ভূমিকা পালনের ক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে যে নিয়ন্ত্রিত কাঠামো গড়ে ওঠে তাই হচ্ছে সমাজ কাঠামো। সমাজবিজ্ঞানী টিবি বটমরের ভাষায় বা টিবি বটমর মনে করেন যে সকল প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক কাঠামো গোষ্ঠীর যৌগিক কাঠামো গড়ে ওঠে। বটমরের প্রকৃতি হলো তিনি সমাজে কতগুলো কার্যকারী পূর্বশর্তের কথা উল্লেখ করেছেন। তিনি মনে করেন যে এগুলো পারস্পরিক সমন্বিত ভূমিকার যৌগিক সমন্বয়ে সমাজ কাঠামো গড়ে ওঠে। তাহলে সমাজবিজ্ঞানী টিবি বটমর কি মনে করেন? টিবি বটমর মনে করেন যে সকল প্রধান প্রধান প্রতিষ্ঠান ও যৌগিক সমন্বয়ে সমাজ কাঠামো গড়ে ওঠে। বটমরের প্রকৃতি হলো তিনি সমাজের কতগুলো কার্যকারী পূর্বশর্তের কথা উল্লেখ করেছেন এবং তিনি মনে করেন যে এগুলোর পারস্পরিক সমন্বিত ভূমিকার যৌগিক সমন্বয়ে সমাজ কাঠামো গড়ে ওঠে। আর এগুলো হলো যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, পরিবার ও শিক্ষা সহ সব ধরনের সামাজিকরণ ব্যবস্থা,
কর্তৃত্ব ক্ষমতা বন্টন ব্যবস্থা, সামাজিক প্রথা ও রীতিনীতি। তাহলে এগুলো কি কি? এগুলো হলো যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যা উৎপাদন ও বন্টন প্রক্রিয়া নির্দেশ করে, পরিবার ও শিক্ষাসহ সব ধরনের সামাজিকীকরণ ব্যবস্থা, কর্তৃত্ব ক্ষমতা বন্টন ব্যবস্থা, সামাজিক প্রথা ও রীতিনীতি। এরপরে আমরা আসব সমাজ কাঠামোর উপাদান সম্পর্কে। সমাজ কাঠামো সম্পর্কে ধারণা পেতে হলে কি কি উপাদান দ্বারা সমাজ কাঠামো গঠিত তার ধারণা লাভ করতে হয়, আর ওই গঠনকারী উপাদান কি কি মৌল উপাদান দ্বারা প্রভাবিত সে সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন। সমাজ কাঠামো সমাজের নানাবিধ উপাদান দ্বারা গঠিত। সেপারের মতে সমাজ কাঠামোর উপাদানগুলো হলো মর্যাদা, সামাজিক ভূমিকা, গোষ্ঠী, সামাজিক নেটওয়ার্ক ও প্রযুক্তি, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি। তাহলে সমাজ কাঠামো সম্পর্কে ধারণা পেতে হলে কি কি উপাদান দ্বারা সমাজ কাঠামো গঠিত তার ধারণা লাভ করতে হয়, আর ওই গঠনকারী উপাদান কি কি মৌল উপাদান দ্বারা প্রভাবিত সে সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন। সমাজ কাঠামো সমাজের নানাবিধ উপাদান দ্বারা গঠিত। সমাজবিজ্ঞানী সেপারের মতে সমাজ কাঠামোর উপাদানগুলো কি কি? সমাজ কাঠামোর উপাদানগুলো হলো মর্যাদা, সামাজিক ভূমিকা, গোষ্ঠী, সামাজিক নেটওয়ার্ক ও প্রযুক্তি, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি। এখন আমরা সমাজ কাঠামোর প্রধান উপাদানগুলো সম্পর্কে আলোচনা করব। এই সমাজ কাঠামোর প্রধান উপাদানগুলো হলো সামাজিক প্রাণী, সামাজিক প্রাণী, স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান, স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান, সামাজিক প্রথা প্রতিষ্ঠান, সামাজিক প্রথা প্রতিষ্ঠান, সামাজিক আদর্শ মূল্যবোধ। সামাজিক আদর্শ ও মূল্যবোধ। তাহলে সমাজ কাঠামোর উপাদানগুলো কি কি? সামাজিক প্রাণী, স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান, সামাজিক প্রথা প্রতিষ্ঠান, সামাজিক আদর্শ মূল্যবোধ। তাহলে প্রথমে আমরা আসব সামাজিক প্রাণী। সমাজ কাঠামোর মৌলিক উপাদান সমাজ, আর সমাজ গঠিত হয় সামাজিক মানুষ নিয়ে। সামাজিক মানুষ জন্মের পর থেকে
সমাজের কাছ থেকে প্রয়োজনীয় আচার আচরণ, রীতিনীতি, মূল্যবোধ, আদর্শ লাভ করে থাকে। সমাজ বহির্ভূত কোনো মানুষ নিয়ে সমাজ কাঠামো অধ্যয়ন করা বা করে না বা করা হয় না। প্রত্যেক মানুষেরই সমাজে একটি অবস্থান বা ভূমিকা থাকে, আর এই অবস্থান বা ভূমিকার জন্যই তাকে সামাজিক জীব বলা হয়। ব্যক্তির সামাজিক আচার আচরণ, ভূমিকা, আদর্শ, মূল্যবোধ, মর্যাদা ইত্যাদি বৈশিষ্ট্যের কারণে ব্যক্তি সামাজিক ব্যক্তি হিসেবে গণ্য হয়। তাহলে সামাজিক প্রাণীটা কি? সমাজ কাঠামোর মৌলিক উপাদান সমাজ, আর এই সমাজ গঠিত হয় সামাজিক মানুষ নিয়ে। সামাজিক মানুষ জন্মের পর থেকে সমাজের কাছ থেকে প্রয়োজনীয় আচার আচরণ, রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ লাভ করে। সমাজ বহির্ভূত কোনো মানুষ নিয়ে কি হয় না? সমাজ কাঠামো অধ্যয়ন করে না। আর প্রত্যেক মানুষের সমাজের একটি অবস্থান বা ভূমিকা থাকে, আর তার এই অবস্থান বা ভূমিকার জন্যই তাকে সমাজে কি বলা হয়? সামাজিক জীব বলা হয়। ব্যক্তি সামাজিক আচার আচরণ, ভূমিকা, আদর্শ, মূল্যবোধ ইত্যাদি বৈশিষ্ট্যের কারণে ব্যক্তি সামাজিক ব্যক্তি হিসেবে পরিচিত বা গণ্য হয়। এরপরে আমরা আসব স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান। স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান কি? সমাজ কতগুলো প্রতিষ্ঠান দ্বারা গঠিত। এই প্রতিষ্ঠানগুলো স্থায়ী কিংবা অস্থায়ী হতে পারে। স্থায়ী সংগঠনগুলো সমাজের মানুষকে রক্ষা করে। এছাড়া মানুষ তার প্রয়োজনে কতগুলো সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তোলে। সমাজ থেকে যদি সমাজ বহির্ভূত কাজ করে তবে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সংগঠন বা প্রতিষ্ঠানের হাতে থাকে। মানুষের আচার আচরণ, আদর্শ, মূল্যবোধ ইত্যাদি নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক সংগঠন প্রয়োজন। আর সামাজিক সংগঠনই সমাজ কাঠামোর অন্যতম প্রধান উপাদান। তাহলে স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠানটা কি? সমাজ কি কতগুলো প্রতিষ্ঠান নিয়ে গঠিত, আর এই প্রতিষ্ঠানগুলো কি কি হতে পারে? স্থায়ী বা অস্থায়ী হয়ে থাকে। আর স্থায়ী প্রতিষ্ঠানগুলো কি করে? স্থায়ী প্রতিষ্ঠানগুলো সমাজের মানুষকে রক্ষা করে। এছাড়া মানুষ তার প্রয়োজনে কি করে? প্রয়োজনে সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তোলে। সমাজের কোনো ব্যক্তি যদি সমাজ বহির্ভূত কাজ করে তবে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে কার? সংগঠন বা প্রতিষ্ঠানের হাতে। সুতরাং মানুষের আচার আচরণ, আদর্শ, মূল্যবোধ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক সংগঠনের প্রয়োজন হয়। আর সামাজিক সংগঠনই সমাজ কাঠামোর অন্যতম প্রধান উপাদান। এরপরে আসবো আমরা সামাজিক আদর্শ মূল্যবোধ। আদর্শ মূল্যবোধ সমাজ কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান। সমাজের প্রতিটি মানুষের নিজস্ব কিছু আদর্শ, মূল্যবোধ ও রীতিনীতি থাকে। আবার সমাজেরও একটা নিজস্ব মূল্যবোধ বিদ্যমান। ব্যক্তি যেমন মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়, তেমনি সমাজও ব্যক্তি দ্বারা প্রভাবিত হয় বা ব্যক্তি প্রভাবিত করে। তাই সমাজে টিকে থাকার জন্য মূল্যবোধের প্রয়োজন। তাহলে সামাজিক আদর্শ মূল্যবোধটা কি? আদর্শ ও মূল্যবোধ সমাজ কাঠামোর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান।
সমাজের প্রতিটি মানুষের মধ্যে কিছু আদর্শ, মূল্যবোধ ও রীতিনীতি থাকে। আবার সমাজেরও একটি নিজস্ব মূল্যবোধ বিদ্যমান। ব্যক্তি যেমন তার মূল্যবোধ দ্বারা সমাজকে প্রভাবিত করে, তেমনি সমাজও ব্যক্তিকে প্রভাবিত করে। তাই সমাজে টিকে থাকার জন্য মূল্যবোধের প্রয়োজন হয়। এরপরে আসবো আমরা সামাজিক স্তরবিন্যাস কি বা কাকে বলে। সামাজিক স্তরবিন্যাস সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। ভূতত্ত্বে স্ট্রাটা প্রত্যয়টি মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়। ভূতত্ত্বে এই বিষয়টিকে সমাজে উঁচু নিচু শ্রেণী বা মর্যাদার মানুষকে বোঝাতে সমাজবিজ্ঞানে গৃহীত হয়েছে। প্রত্যয়টিকে সিঁড়ি বা ধাপের সাথে তুলনা করা যেতে পারে। স্তরবিন্যাস বলতে বোঝায় যেখানে স্তরগুলো সজ্জিত বা বিন্যস্ত। অতএব সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীর উঁচু নিচু অবস্থান বা বিন্যাস ব্যবস্থা। তাহলে সামাজিক স্তরবিন্যাসটা কি? সামাজিক স্তরবিন্যাস হলো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। আর ভূতত্ত্বে এই স্ট্রাটা প্রত্যয়টিকে কিসের সাথে ব্যবহৃত হয়? কী অর্থে ব্যবহৃত হয়? ভূতত্ত্বে স্ট্রাটা প্রত্যয়টিকে মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়। ভূতত্ত্বে এই বিষয়টিকে সমাজের উঁচু নিচু বিভিন্ন শ্রেণী বা মর্যাদার মানুষকে বোঝাতে সমাজবিজ্ঞানে গৃহীত হয়েছে। প্রত্যয়টিকে কিসের সাথে তুলনা করা হয়? সিঁড়ি বা ধাপের সাথে তুলনা করা যেতে পারে। আর এই সামাজিক স্তরবিন্যাসটা কি? স্তরবিন্যাস বলতে বোঝায় যেখানে স্তরগুলো সজ্জিত বা বিন্যস্ত। অতএব সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীর উঁচু নিচু অবস্থান বা বিন্যাস ব্যবস্থা। আমরা অন্যভাবে বলতে পারি সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি ও গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণী ও অন্যান্য কতক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বিভিন্ন স্তরে কি করা হয়? বিন্যস্ত করা হয়। তাহলে সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণী ও অন্যান্য কতক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়। সমাজবিজ্ঞানী অকবান ও নিমকপ সামাজিক স্তরবিন্যাসকে নিয়ন্ত্রিত অসমতা হিসেবে চিহ্নিত করেন। তাদের মতে যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে কম বা বেশি স্থায়ী ভেদাভেদ হয় তাই সামাজিক স্তরবিন্যাস। তাহলে সমাজবিজ্ঞানী অকবান ও নিমকপের মতে সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাস হলো যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে কম বা বেশি স্থায়ী ভেদাভেদ হয় তাই সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস হলো আমেরিকান সমাজবিজ্ঞানী পিতিরিন সরকিনের মতে সামাজিক স্তরবিন্যাস কি? পিতিরিন সরকিনের মতে সামাজিক স্তরবিন্যাস হলো একটি নির্দিষ্ট জনসমষ্টির উপর চাপিয়ে দেওয়া মানুষের উঁচু নিচু ভেদাভেদ। তাহলে আমেরিকান সমাজবিজ্ঞানী পিতিরিন সরকিনের মতে সামাজিক স্তরবিন্যাস কি? একটি নির্দিষ্ট জনসমষ্টির উপর চাপিয়ে দেওয়া মানুষের উঁচু নিচু ভেদাভেদ।
জার্মান দার্শনিক কার্ল মার্কসের মতে সামাজিক স্তরবিন্যাসটা কি? জার্মান দার্শনিক কার্ল মার্কসের মতে সামাজিক স্তরবিন্যাস হলো অর্থনীতির মানদণ্ডে সমাজের মানুষের যে ভেদাভেদ সেটাই সামাজিক স্তরবিন্যাস। তাহলে অর্থনীতির মানদণ্ডে সমাজের মানুষের যে ভেদাভেদ সেটাই সামাজিক স্তরবিন্যাস। এই সংজ্ঞাটি কে দিয়েছে? সংজ্ঞাটি জার্মান দার্শনিক কার্ল মার্কস। আবার আমেরিকান সমাজবিজ্ঞানী মেরিল তার সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞায় বলেছেন, কোনো গোষ্ঠী যদি অন্যদের তুলনায় বেশি সুযোগ সুবিধা, চাকরি, ক্ষমতা ইত্যাদি বেশি মাত্রায় ভোগ করে তাহলে সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। কোনো গোষ্ঠী যদি অন্যদের তুলনায় বেশি সুযোগ সুবিধা, চাকরি, ক্ষমতা বেশি মাত্রায় ভোগ করে তাহলে তাকে সামাজিক স্তরবিন্যাস বলে। আর এই সংজ্ঞাটিকে প্রদান করেছে, এই সংজ্ঞাটি দিয়েছে আমেরিকান সমাজবিজ্ঞানী মেরিল তার কোন গ্রন্থে? সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে। এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা এখন কি বলতে পারি? যে আমরা বলতে পারি যে সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক ও অন্যান্য সুযোগ সুবিধার ভিত্তিতে সমাজে বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয় বা ভাগ করা যায়। সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের ভেদাভেদের চিত্র। সমাজের বিভিন্ন উপাদানের ভিত্তিতে সমাজের মানুষের সাথে মানুষের যে পার্থক্য সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। তাহলে সামাজিক স্তরবিন্যাস হলো কি? এমন একটি ব্যবস্থা যেখানে আর্থসামাজিক, রাজনৈতিক ও অন্যান্য সুযোগ সুবিধার ভিত্তিতে সমাজে বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। আর সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের ভেদাভেদের চিত্র। সমাজের বিভিন্ন উপাদানের ভিত্তিতে সমাজের মানুষের সাথে মানুষের যে পার্থক্য সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। আর এই সামাজিক স্তরবিন্যাসের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। আর এই বৈশিষ্ট্যগুলো কি কি? এই বৈশিষ্ট্যগুলো হলো সামাজিক স্তরবিন্যাস সামাজিক ব্যাপার, প্রাকৃতিক নয়। সকল সমাজেই স্তরবিন্যাস লক্ষ্য করা যায়, যদিও এর ধরন সব সমাজভেদে ভিন্ন হয়ে থাকে। স্তরবিন্যাস বিভিন্নমুখী হয়ে থাকে। সংস্কৃতি স্তরবিন্যাসকে প্রতিফলিত করে। স্তরবিন্যাস একটি সর্বজনীন ঘটনা। সামাজিক স্তরবিন্যাস সামাজিক মান ও রীতির নিয়ামক। তাহলে এই স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলো কি কি? সামাজিক স্তরবিন্যাস সামাজিক ব্যাপার, প্রাকৃতিক নয়। সকল সমাজেই সামাজিক স্তরবিন্যাস লক্ষ্য করা যায়, যদিও এর ধরন সমাজভেদে ভিন্ন হয়ে থাকে। স্তরবিন্যাস বিভিন্নমুখী হয়ে থাকে। সংস্কৃতি স্তরবিন্যাসকে প্রতিফলিত করে। স্তরবিন্যাস একটি সর্বজনীন ঘটনা। সামাজিক স্তরবিন্যাস সামাজিক মান ও রীতির নিয়ামক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।